শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ থাইল্যান্ড। দ্বিপাক্ষিক বৈঠকে 2 চুক্তি 3 সমঝোতা সই। জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। বিএনপির বয়কট, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় 73 প্রার্থীকে বহিষ্কার। দুঃসহ গরমে পড়ছে দেশ। 75 বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7। এবং আন্দোলন স্থগিত, 9 মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, খোলা থাকবে হল। চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দেশটি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। ব্যাংককের স্থানীয় সময় শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ বিবৃতিতে 2 দেশের সরকার প্রধান এসব কথা জানান। এর আগে 2 দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা ও একটি প্রাথমিক চুক্তিপত্র সই হয়। নাসিরউদ্দিনের রিপোর্ট। 52 বছরের বন্ধুত্ব হলেও থাইল্যান্ডে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। ব্যাংককের স্থানীয় সময় সকাল 10টায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির সরকার প্রধান শ্রেথা থাভিসিন। লাল গালিচায় অভ্যর্থনার পর বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করে থাই রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা। এ সময় থাই কারুপণ্য ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন শ্রেথা থাভিসিন। এরপর একান্ত বৈঠকে বসেন 2 নেতা। থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর 6 দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল 2 সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক। এতে চলতি বছরেই মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয় 2 দেশ। এছাড়া বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডে সরাসরি জাহাজ চলাচল, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় বিমস্টেককে শক্তিশালী করা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে সই করে 2 দেশ। এছাড়া জ্বালানি, পর্যটন, শুল্ক এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক সই হয়। একই সঙ্গে চলতি বছরেই মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রাথমিক চুক্তিপত্র বা লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড। স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে 2 দেশের যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের সঙ্গে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় শেখ হাসিনার প্রশংসা করেন শ্রেথা থাভিসিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ এবং এককভাবে থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেন শেখ হাসিনা। Make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. This official visit will remain a milestone in our bilateral relations. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ। এদিকে দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। থাইল্যান্ড সফরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় থাইল্যান্ডে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাই সরকারের সাথে তিনি কথা বলবেন বলেও জানান প্রধানমন্ত্রী।
দুঃসহ গরমে পুড়ছে দেশ। ৭৫ বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপপ্রবাহের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলমান তাপপ্রবাহে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গবেষণা সমীক্ষা অনুযায়ী ১৯৮৯ সাল থেকেই ঢাকার গাছপালা ও জলাভূমি দ্রুত কমতে থাকে, বাড়তে থাকে কংক্রিটের উঁচু ভবন ও অবকাঠামো, সেই সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা আর গরমের কষ্ট। ঢাকার ২০% এলাকায় গাছ থাকার প্রয়োজন হলেও আছে মাত্র ২%। পুকুরের যে পরিমাণটা ছিল এই পরিমাণটা তো আসলে কমে আসছে, যার কারণে যে বাষ্পীভবন সেগুলো আসলে কমে যাওয়ার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কমে আসছে। বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে বনভূমির পরিমাণ বাড়ানোর প্রয়োজন বলে আমি মনে করি। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের যে জনসাধারণ আছে তাদের জীবনযাত্রা আসলে অনেক দুরূহ হয়ে পড়ছে এবং কঠিন হয়ে পড়ছে। প্রায় একই চিত্র গোটা দেশেরই, নেই গাছ নেই জলাশয়, আর এতে করে প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। এই মুহূর্তে দেখবেন যে যত ধান ক্ষেত কিংবা অন্যান্য ফসল আছে সব পুড়ে যাচ্ছে। পুড়ে যাওয়ার ফলে ওই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আর কাজ করবে না। তখন কি হবে, আমাদের ফলন কমে যাবে। ফলন কমে গেলে কি হবে, এমনিতেই আমাদের প্রতি বছর প্রচুর পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়, তাহলে আগামী বছর আরও বেশি করতে হবে। যদি 3 মাস যদি হিট ওয়েভ থাকে তাহলে আমার ফলন কমে হয়তো 50% আসলো। আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে যে আরবান এরিয়াগুলো নতুন পুরাতন যেগুলো আছে এগুলো তো আসলে আমাদের ভেঙে নতুন করে করা সম্ভব না। তাহলে নতুন যে এরিয়াগুলো আরবানাইজেশন হবে সেটা খুব প্ল্যান অনুযায়ী করতে হবে। দেশ জুড়ে চলছে আবহাওয়া অধিদপ্তরের ৩য় মেয়াদের হিট অ্যালার্ট। এর মেয়াদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘ সময় পর্যন্ত এই তাপপ্রবাহটা বিরাজমান ছিল। এটা যদি আমরা হিসাব করি তাহলে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। ২ মে থেকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়ে এ সময় তাপমাত্রা ২-১ ডিগ্রি কমতে পারে বলেও জানায় দপ্তরটি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়ে ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও এ সময় দাবি করেন কাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। উন্নয়ন অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে বাংলাদেশের, আমরা লজ্জিত হচ্ছি। আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ষড়যন্ত্র করে না, আওয়ামী লীগই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ১/১১ আওয়ামী লীগ সরকারেই সৃষ্টি বলেও অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ফারুক বলেন, ভারত অবৈধভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকতে সমর্থন দিয়ে আসছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে জানিয়ে ভারতীয় পণ্য বর্জনকে সামাজিক আন্দোলন হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ঘোষণাও দেন তিনি। আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব, সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব। ক্ষমতায় ষড়যন্ত্র করে আপনারা গিয়েছেন, 111 সৃষ্টি করেছেন আপনারা, মঈন ফখরুদ্দিন সাথে রাতের অন্ধকারে আঘাত করেছেন আপনারা। আমরা ষড়যন্ত্র বিশ্বাস করি না। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলেও জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করতে একটি চিঠি আজই সিন্ডিকেট সভায় পাঠানো হবে। ততক্ষণ হলগুলোতে শিক্ষার্থীরা থাকতে পারবেন। এদিকে 9 মে পর্যন্ত চুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে খোলা থাকবে সব হল। বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত উপাচার্য ও উপ উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী 20 শিক্ষার্থী বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অবরোধ তুলে নেওয়া হলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন থেকে বিরত থাকার পর উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্দেশ অমান্য করে কেউ উপজেলা নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় দলটি। এরই মধ্যে 73 জনকে বহিষ্কারও করেছে দলটি। তবে মাঠ পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি ভিন্ন হওয়ার ইঙ্গিত রয়েছে দলের মধ্যেই। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। টানা 16 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি 2018 সালে সংসদ নির্বাচনে অংশ নিলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হওয়ায় সবশেষ সংসদ নির্বাচনেও অংশ নেয়নি দলটি। চলতি বছর 8 মে প্রথম ধাপের 152টি উপজেলা নির্বাচনে ভোটের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। তবে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে এবারও অংশ নিচ্ছে না রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এক ব্যক্তির অধীনে জাতীয় নির্বাচন অবৈধ, আবার উপজেলা নির্বাচন বৈধ হয় কি করে? এর আগেও তো উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে ওই নমিনেশন পেপার পর্যন্ত জমা দিতে দেয়নি। রাস্তার মধ্যে হয় মাঠ দিয়েছে, নাহলে কেড়ে নিয়েছে, না হলে ঢুকতে দেয়নি ওই নির্বাচন কমিশনের অফিসে। সুতরাং যে সরকারের অবৈধ সত্তা, প্রত্যেকটার মধ্যে অবৈধ সত্তা থাকে। কেউ দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিলে অতীতের মতো দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারিও দেন তিনি। এর মধ্যে নির্বাচন করেছে, জিতেওছে, আমাদের কাছে খবর ছিল না, পরে জানতে পেরে জেতার পরেও বহিষ্কার করা হয়েছে 30 সালে। তো এরকম আরও যারা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ যে সিদ্ধান্তটা আছে ওটা তো বদল হয়নি, নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওটাই বহাল আছে, ওটার উপরেই কাজ হচ্ছে। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির 2 সদস্য সচিব। মানুষ সেখানে গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, সেজন্য কিন্তু আমরা ভোটে যাইনি। আগামী দিনে উপজেলা নির্বাচন হবে, সেখানে কি মানুষ ভোট দিতে পারবে? সুতরাং যদি আমার দল মনে করে সেই উপজেলা নির্বাচনে আমরা যাব না, আমি মনে করি সেটাই সঠিক সিদ্ধান্ত। দলের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব, এর বাইরে আমার কিছু বলার নেই এখানে, কারণ এটা আমাদের পার্টির যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। রাজনীতি করি জনগণের জন্য, আর জনগণের দাবি আদায় করার জন্য যদি আমাদেরকে জেল খাটতে হয় বা এর চেয়ে কোনো বেশি বড় কিছু ত্যাগ স্বীকার করতে হয়, আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তো এই দাবি আদায় করা না পর্যন্ত আমাদের আন্দোলন, এই কর্মসূচি চলতে থাকবে। তবে দল টিকিয়ে রাখতে দলীয় পরিচয় না হলেও মাঠ পর্যায়ে বেশ কিছু নেতা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারেন বলেও সংগঠনটির মধ্যে গুঞ্জন রয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শেষ হলো 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল 10টা থেকে দেশের 8 বিভাগে একযোগে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়ে দুপুর 12টায় শেষ হয়। পিএসসি জানায় 46তম বিসিএস এ 3,38,000 আবেদন জমা পড়ে। এই বিসিএস এ 3,140টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন 1,682 জন ও সহকারী ডেন্টাল সার্জন 16 জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে 520 জন নেওয়া হবে। চলতি মৌসুমে আর চেলসির হয়ে মাঠে নামা হচ্ছে না এনজো ফার্নান্দেজের। কুচকির ইনজুরিতে ভোগা আর্জেন্টিনার এই তারকা অস্ত্রোপচার করিয়েছেন। চলতি মৌসুমের পাশাপাশি আগামী জুনে হতে যাওয়া কোপা আমেরিকাতেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এক বিবৃতিতে গতকাল চেলসি জানায় কুচকির সমস্যায় এনজো ফার্নান্দেজের অস্ত্রোপচার সফল হয়েছে এবং সে এখন পুনর্বাসন শুরু করবে। এদিকে চোট কাটিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামের অপেক্ষায় রয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তুয়া। খুব দ্রুতই বেলজিয়ামের এই গোলরক্ষককে স্কোয়াডে পাওয়া যাবে বলে আশা করছেন রিয়াল বস আনচেলত্তি।
ক্রিকেট প্রথমবারের মতো নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। দায়িত্ব পালনের বিষয়টি জেসিকে মৌখিকভাবে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেসি। এর আগেও জেসির ঝুলিতে ইমার্জিং এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। গত বছরের জুনে এটি অনুষ্ঠিত হয়েছে হংকংয়ে। এছাড়া চলতি বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেন জেসি। জুলাইয়ে শ্রীলঙ্কার হবে এবারের নারী এশিয়া কাপ। সংবাদ শেষ করব প্রকৃতির ভিন্ন রূপের খবর দিয়ে। গ্রীষ্মের খরতাপে যখন পুড়ছে দেশ, ঠিক তখনই বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি। পথিককে থমকে দাঁড়াতে বাধ্য করে বাহারি ফুলের সমারোহ। ইট পাথরের ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ফুলের গাছগুলো তীব্র রোদের ঝলকানিতে রূপ লাবণ্য যেন আরো বেড়ে গেছে। আর তাই মনের খোরাক জোগাতে দেশ জুড়েই এসব ফুলের গাছ লাগানোর আহ্বান গবেষকদের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় উষা ফেরদৌসী রিপোর্ট। গ্রীষ্মের সবচেয়ে রঙিন ফুল কৃষ্ণচূড়া। এর মোহনীয়তায় রঙিন হয়ে ওঠে প্রকৃতি। গ্রীষ্মের তাপের সঙ্গে ফুটে থাকা কৃষ্ণচূড়া কখনো বিবর্ণ হয় না। ঝরে পড়ার আগ পর্যন্ত তার লাল আভায় সবাইকে মুগ্ধ করে রাখে। আর উজ্জ্বল কমলা রঙের কনক চূড়া ফুলের সৌন্দর্য তপ্ত প্রকৃতিকে করে লাবণ্যময়। সবুজের ওপর সোনালী প্রলেপের মতো দ্যুতিময় সৌন্দর্যে থমকে যায় পথিক। এত গরমের মধ্যে আসলে এই ফুলগুলা বা এই গাছগুলাই কিন্তু আমাদের স্বস্তি দিচ্ছে। গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন আমাদের ক্যাম্পাসের চারিদিকে যেসব ফুল আছে সেগুলো দেখলে মন একদম জুড়িয়ে যায়। শুধুমাত্র গাছ দিয়েই তো মনের বিলাসটা মেটে না, তো মনের বিলাস মেটাতে গেলে ফুলেরও দরকার আছে। বেগুনি রঙে প্রকৃতির শোভা বাড়ায় জারুল ফুল। গ্রীষ্মের শুরু থেকেই সবুজ পাতার ফাঁকে উকি দিতে থাকে এই ফুল। গাছের শাখা উপশাখা জুড়ে বিচরণ জারুলের। পথের শোভা বাড়াতে জারুলের জুড়ি নেই। আর কাঠ গোলাপের সাদা মায়ার জালে যেন আটকা পড়ে সব বয়সী মানুষ। এ ফুলের শুভ্রতা সৌন্দর্য দৃষ্টি কাড়ে সবার। এর পাতার বিন্যাসেও আটকে যায় চোখ। দেশে এখন প্রচন্ড গরম, বাট আমি এই যে ঢাকার একদম কাছাকাছি, একদম সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা একদম ঢাকার কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বেশ স্বস্তি পাচ্ছি। এখানে মনের একাকিত্ব বা মনের যে আপনার মনোটনিটা দূর করতে পারি। মনের খোরাক জোগাতে ফুলের কোনো বিকল্প নেই, তাই দেশ জুড়েই অন্য গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করতে হবে। এই গরমের মধ্যেও এই ফুলগুলো আমাদের নাগরিক জীবনে মানে আমাদের মধ্যে একটা প্রশান্তি এনে দেয়। এই কারণে এটা করা যেতে পারে যে ঢাকা শহরে অন্তত এই ফুলগুলো প্রচুর গাছ লাগানো যেতে পারে। পুরো ঢাকা শহরে যদি করা যায় এবং আমাদের যে রোড ডিভাইডারের মাঝখানে করা আছে এখানেও যদি করা যায়, মানুষ প্রচন্ড গরমে জ্যামে বসে আছে গাড়িতে, কিন্তু পাশে একটা সুন্দর ফুল গাছ দেখলো তার কিন্তু কিছুটা ভালো লাগবে। খাঁখা রোদে গ্রীষ্মের এমন নাম জানাও জানা ফুল মায়ার জালে এভাবে প্রতিনিয়ত মানুষকে বিমোহিত করে রাখে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ থাইল্যান্ড। দ্বিপাক্ষিক বৈঠকে 2 চুক্তি 3 সমঝোতা সই। জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। বিএনপির বয়কট, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় 73 প্রার্থীকে বহিষ্কার। দুঃসহ গরমে পড়ছে দেশ। 75 বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.7। এবং আন্দোলন স্থগিত, 9 মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, খোলা থাকবে হল। চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।